সুধী দর্শক, প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। পার্থ শঙ্কর সাহা আপনাদের সামনে যখন আজকে কথা বলছি, আজ থেকে দেশে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি শুরু হয়েছে। ঈদ যাত্রা এর মধ্যে আগেই শুরু হয়েছে, তবে আজ থেকে এই যাত্রা অনেক বেশি হারে শুরু হয়েছে। কিন্তু আজই কয়েকটি জায়গায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে একটি দুর্ঘটনায়, টাঙ্গাইলের একটি দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। ফি বছর সড়ক দুর্ঘটনায়, বিশেষ করে ঈদ যাত্রার সময় সড়ক দুর্ঘটনায় একটা আনন্দের অনুষ্ঠানের সময় আমাদেরকে বেদনার্ত করে তোলে, আমরা কষ্ট পাই। কিন্তু প্রতি বছর এই ঘটনা ঘটছে, ঈদ যাত্রার শুরুতে যেমন শেষেও তেমনি। আজকে এই বিষয়গুলো নিয়েই, ঈদ যাত্রার সময়ে কেন এই দুর্ঘটনা প্রতিকারের উপায় কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের বার্তাকক্ষের এই আয়োজন। আজকে আমার সঙ্গে আছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, এবং আমার সঙ্গে অনলাইনে যুক্ত হবেন বেসরকারি সংগঠন রোড সেফটি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক জনাব সাইদুর রহমান। আমি দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে ডক্টর হাদিউজ্জামান, আপনার কাছে আমি জানতে চাই, আমরা শুনেছেন, আপনি দেখেছেন, আজকে আপনি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন ইতিমধ্যে, যে ২৫ জনের প্রাণ গেল একটা দিনে, অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছে, এবং একটা দুর্ঘটনায় ১৫ জন মারা গেছে। তবে আমরা প্রত্যেক বছর, একটু আগে আপনি যখন আলোচনার সময় বলছিলেন যে আসলে এই কথাগুলো বারবার আমরা বলছি, বারবার আলোচনায় আসছে, এবং ঈদ যাত্রার মতো, ঈদ আমাদের একটা আনন্দের, সবচেয়ে বড় আনন্দের যে উৎসব, দুটো উৎসব আছে, সেই উৎসবের আগে এবং পরে অনেক পরিবারকে দুঃসহ স্মৃতি বহন করতে হয়। কেন বারবার এই অবস্থা? কেন এই ঈদ যাত্রার সময় এত বেশি দুর্ঘটনা ঘটে? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে সহ আলোচক, ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, ঈদ যাত্রা তো আসলে আনন্দ যাত্রায় হওয়ার কথা, কিন্তু প্রতি বছরই আমরা দেখছি এটা আসলে মরণ যাত্রায়, আমি বলবো, অনেকটা পরিণত হচ্ছে। দেখুন, আসলে নিরাপত্তা বা সেফটি এটার কালচারের বিষয়, সংস্কৃতির বিষয়। পুরো বছরেই তো জুড়েই তো আমরা দেখি দুর্ঘটনা হচ্ছে, কম বেশি হচ্ছে প্রতিদিন। আপনাদের টিভি স্ক্রলে আমরা তাকালেই দেখতে পারি বিভিন্ন জায়গায় একজন দুইজন, এবং এটা দেখতে দেখতে আমার মনে হয় প্রশাসন অনেকটা কিন্তু আসলে সহ্য হয়ে গেছে। এটা আমাদের কাছে এখন একটা শুধুমাত্র পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, আমাদের আসলে সংখ্যা খুব বেশি যে নাড়া দেয় বিষয়টা তা না। কেন বলছি, দেখেন, আপনি স্বাভাবিক সময়ে যেখানে দুর্ঘটনা হয়, আমি যেটা কালচারের বিষয় বললাম, এটা একটা সংস্কৃতির বিষয়, যেখানে পুরো বছর জুড়েই আমরা দেখি আনফিট গাড়ি, রুট পারমিটবিহীন গাড়ি, চালক ওভার স্ট্রেস, ওভারলোডেড, ওভারটেকিং, যত ধরনের ব্যাকরণ বহির্ভূত বিষয়গুলি আছে, যেখানে সারা বছর জুড়ে আমরা দেখছি। ঈদ আসলেই প্রশাসন থেকে দেখবেন কাগজে কিছু কথাবার্তা আছে, ব্যাপক প্রস্তুতি, মনে হচ্ছে রাতারাতি সেফটি কালচারটা পরিবর্তন হয়ে যাবে, সব একদম গ্রামারের মধ্যে চলে আসবে, সবাই লেন ডিসিপ্লিন। ওই সারা বছর ধরে আমরা অটোরিকশা নিয়ে যেমন কথা বলি যে বিপরীতমুখী, ঈদ আসলেই অটোরিকশা আর সড়কে থাকবে না, বিপরীতমুখ থেকে কেউ চলবে না, পথচারী খুবই সচেতন হয়ে রাস্তা পার হবে। এটা আসলে কাগজে কথা। এইভাবে কথা বলে আমি মনে করি যে আমাদের প্রশাসন থেকে আরো বিভ্রান্তি তৈরি করে। আমি যেটা বললাম যে স্বাভাবিক সময়ে আমরা কোনো গ্রামার যেখানে মেনটেন করতে পারি না, ঈদের সময় শরীরের তাপমাত্রা যখন ১০৫ ডিগ্রি উঠে গেল, তখন আপনি আরো বিপাকে। আপনার যে পরিমাণে জনস্রোত নামছে, তাহলে আপনি যেখানে স্বাভাবিক সময় আনফিট গাড়ি ঠেকাতে পারেন না, সে সময় আপনি কিভাবে ঠেকাবেন? আপনার সড়কের সক্ষমতা নাই, আপনার গণপরিবহনের সক্ষমতা নাই, যেখানে ভাড়া ২ গুণ ৩ গুণ হয়ে যায়। এবং এই দুর্ঘটনাগুলি দেখবেন ঈদের সময় যারা বেশি দুর্ঘটনার মধ্যে পড়ে, দেখবেন অধিকাংশ হলো নিম্ন এবং স্বল্প আয়ের মানুষ, শ্রমিকজীবী। এবং আজকে আপনি দেখেন হাদি ভাই, যে আমরা যতজন দেখেছি ১০ জন কিন্তু ফেরিওয়ালা। প্রশ্নটা আমি আসতে চাচ্ছিলাম যে সব সময় কিন্তু এই যে দিনহীন মানুষগুলো, স্বল্প আয়ের মানুষগুলো, তারা হয়তো খুব ভালো যানবাহনে যেতে পারে না, তারাই কিন্তু অনেক বেশি করে দুর্ঘটনা। এক্স্যাক্টলি, আমি সেই পয়েন্টে আসতে যাচ্ছি। আমি বলছি যে এটা একটা আসলে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের জন্য এটা একটা যুদ্ধক্ষেত্র। আপনার কাছে বিকল্প কিছু নাই। আপনার কাছে বিকল্প মানেই হচ্ছে ট্রেনের ছাদ, ফেরির ছাদ, অথবা খোলা ট্রাকের ছাদ। এছাড়া আপনার কাছে আর বিকল্প নাই, কারণ আপনি ২ গুণ ৩ গুণ দিয়ে তো আপনি যেতে পারবেন না। তো সে জায়গায় যে দুর্ঘটনাগুলো আজকে ঘটেছে, প্রথমে আমি বলবো মর্মান্তিক, কিন্তু এই ধরনের ঘটনা অতীতে স্বাভাবিক সময় হয়েছে। আমরা দেখেছি সিলেটের রুটে আপনি দেখবেন পাথর বোঝাই ট্রাক তার নিচে চাপা পড়েছে। অনেক সময় যারা নির্মাণ শ্রমিক যারা আছে, দেখবেন যে অনেক সময় আমরা যেটা বলি মিক্সার মেশিন ট্রাকের মধ্যে নিয়ে সেখানে আবার
শ্রমজীবী যারা আছে তারা উঠেছে, এই মিক্সচার মেশিন তাদের গায়ে পড়েছে, ভালো গায়ে। আপনি নিশ্চয়ই মনে আছে 2017-তে সিমেন্ট বোঝাই ট্রাক পরে সেখানে 10 জন মারা গেছে। এই ঘটনাগুলি আসলে নতুন কিছু না। আপনি কিন্তু চিহ্নিত করেছেন 94টা স্পট, আপনি বলছেন সেখানে বিজিবি, পুলিশ, মানে সেনাবাহিনী, মানে যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে, কিন্তু আপনার কাছে ঢাল নাই, তলোয়ার নাই, আপনি যুদ্ধে নেমেছেন। আপনার না আছে গণপরিবহন, না আছে সড়কের সক্ষমতা, না আছে আমার যে দুর্ঘটনাপ্রবণ জায়গাগুলিতে কোনো ধরনের ব্যবস্থাপনা। আপনি গায়ে গতরে চেষ্টা করছেন। গায়ে গতরে তো আসলে 105 ডিগ্রি তাপমাত্রা আপনি কমাতে পারবেন না। আপনার তো ওই প্রস্তুতি আসলে ওইভাবে হবে না। এখানে বিকল্প ভাবতে হবে। ডক্টর জামান, আমি আপনাকে আপনার কাছে আসবো। আমি একটু আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব সাইদুর রহমান, তিনি রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। আমি আপনার কাছে, আপনি শুনলেন ডক্টর জামানের যে কথাগুলো, যে উনি প্রথমে বলেছেন যেটা নিরাপত্তা সংস্কৃতির একটা বিষয়, এবং উনি বলেছেন যে সারাটা বছর ধরে যে ধরনের ব্যবস্থা আমাদের চলে আসছে, ঈদ যাত্রায় আসলে এর পৃথক কোনো কিছু ঘটে না, এবং আমাদের আসলে কোনো প্রস্তুতি নেই, কিন্তু আমরা এই সময় মানে নানা রকম কথাবার্তা বলি এবং কাগুজে যে নানা ধরনের নির্দেশনা দিয়ে চলে যাই। একটু বলেন যে এই যে এতগুলো ঘটনা ঘটছে, আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, আমরা ফল লাভ করতে পারছি না কেন? না, আমি আপনার কথা পুরোটা শুনতে পাচ্ছি না, তারপর বলতে আসছে কথাগুলো, এগুলো আমি সামগ্রিকভাবে কথাগুলো বলছি। এগুলোতে ঈদ মৌসুমে যে বিপুল সংখ্যক মানুষ 4-5 দিনের মধ্যে ঘরমুখী আপনারা করেন, কিংবা ঈদের পরবর্তী রোজে ফিরতে আপনারা করেন, এই বিপুল সংখ্যক মানুষকে পরিবহন করার মতো পরিবহন সম্পন্ন পরিবহন সক্ষমতা সরকারের নেই। সরকারের বিআরটিসির মাধ্যমে যে সক্ষমতা অর্জন করার কথা ছিল, সরকার সেটা করে না। রেলের মাধ্যমে যে সক্ষমতা অর্জন করার কথা ছিল, সেটা সরকার করে নাই। নৌ পরিবহনের মাধ্যমে যেটা করার কথা ছিল, সেটাও করে নাই। সুতরাং এই যে সক্ষমতা না থাকার কারণে বেসরকারি পরিবহন মালিকরা মানে ভাড়া যোগাযোগ চালাচ্ছে, অতিরিক্ত ভাড়া আদায় করছে, যার ফলে এই যে নিম্নবিত্ত মানুষ, নিম্নআয়ের মানুষেরা কম ভাড়ায় যাওয়ার জন্য, বাড়ি করতে যাওয়ার জন্য তাদের নানা রকম ঝুঁকিগুলো যাত্রা শুরু করছে এবং দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছে। এটি একটি কারণ। এছাড়া আমাদের যে আইনের ব্যাপার আছে, আইনটা আসলে মানা বলতে হবে, মানার বিষয়, কিন্তু আমাদের এখানে আইন মানার সংস্কৃতি গড়ে ওঠা নাই। হ্যাঁ, এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের যে কাঠামোগত সমস্যা, যে ব্যবস্থাপনাগত সমস্যা, সেগুলো কোনো সমাধান হচ্ছে না। যার ফলে এখানে নিরাপদ সড়কের যে সংস্কৃতি, নিরাপদ সড়কের ব্যবস্থাপনা, সেটা গড়ে উঠছে না। আমরা এখানে সরকার শুধুমাত্র বৈঠক করছেন, সরকার বিভিন্ন কমিটি করছে আর সুপারিশ তৈরি করছে, কিন্তু কাজের কিছু নেই। বৈঠক, কমিটি আর সুপারিশ তৈরির মধ্যে সরকার ঘুরপাক খাচ্ছে। এখান থেকে বেরোতে না পারলে পরে সড়ক নিরাপদ করা কোনোভাবেই সম্ভব না। এই কথায় থেকে না, এবং আসলে সরকারের কোনো প্রস্তুতি নাই। হ্যাঁ, সরকার নানা রকমের প্রতিশ্রুতিটা দিতে লাগে, তারপরে প্রস্তুতি মানে কোনো কাজের কাজ করতে হয় না। আসলে একটা নিরাপদ নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পারে 15 দিন বা 20 দিনের পরিকল্পনা, সেটা সম্ভব না, প্রস্তুতিটা সম্ভব না। এর জন্য স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী টেকসই পরিবহন পরিকল্পনা গ্রহণ করতে হবে। কিন্তু সেটা কি সরকার করছে? করছে না। আমরা একটু পরে আবার আপনার কাছে আসছি। ডক্টর জামান, উনি যেটা বললেন যে আমাদের বিকল্প যে পরিবহনগুলো, যেমন রেলের মতো এরকম একটা আপাতভাবে আমরা ধরে নিই যে নিরাপদ একটা যানবাহন, সেটাকে আমরা তার পূর্ণ মাত্রায় ব্যবহার করছি না। তারপরে হচ্ছে আপনার কথার সূত্র ধরে উনিও বলছিলেন যে আমরা আসলে মানে প্রশাসনিক যে জটিলতার কথা আর কি, হ্যাঁ, তারা সবসময় আসলে এই সময়টা এসেই এক ধরনের জোর দেন। তো আমরা আসলে বিকল্প যে যানবাহনগুলো, মানে এর প্রয়োগটা হচ্ছে না কেন? মানে এইগুলোকে ব্যবহার আমরা সঠিকভাবে করতে পারছি না কেন? না, দেখুন, আসলে প্রথমেই আমাকে বাস্তবতাটা বুঝতে হবে। ঈদের বাস্তবতা হচ্ছে যে আমাদের নৌ বলি, সড়ক বলি, রেল বলি, আমাদের যে গণপরিবহন ব্যবস্থাপনা আছে, সেখানে আমাদের সর্বোচ্চ 7 থেকে 8 লক্ষ যাত্রী আমরা সুষ্ঠুভাবে প্রতিদিন আমরা পরিবহন করতে পারি, যা আশা করতে পারেন। কিন্তু আপনি দেখেন, আমি যেটা বললাম যে এই জন্য আমি তাপমাত্রা বেশি বলছি, স্বাভাবিক সময় না। আমরা এখন দেখছি যে আজকে যখনই আপনি বিশেষ করে আমাদের শিল্প কারখানা গাজীপুর, সাভার বা নারায়ণগঞ্জে ছুটি হলো, যে জনস্রোত, এই জনস্রোত এটাকে ঠেকানোর মতন আমার সড়কের সক্ষমতা বা ক্যাপাসিটি নাই, অত পরিমাণ গণপরিবহন আমার নাই। আচ্ছা, এটাকে বাস্তবতা বুঝতে হবে। যেটা আমি বললাম, আপনি 8 লক্ষ যাত্রী মোটামুটি বিভিন্ন মাধ্যমে আমি পরিবহন করতে পারবো, বাকি 22 লক্ষ, কেন আমাদের হিসাব বলে গড়ে প্রতিদিন 30 লক্ষ মানুষ ঢাকা থেকে বের হবে। আগামী 3 দিন অন্তত, আগামী 3 দিন প্রতিদিন 30 লক্ষ করে, 90 লক্ষের মতো, 90 লক্ষ পর্যন্ত। এর আগে চলে গেছে কিছু চলে গেছে, 1 কোটি থেকে 1 কোটি 20 লক্ষ মতো যাবে। তাহলে আপনার 22 লক্ষ মানুষের আসলে কোনো ধরনের বিকল্প নাই, এটাই হলো বাস্তবতা। তো সেখানে আমরা গায়ে গতরে, যেটা আমি বলছিলাম, যে আপনি
টোল প্লাজাগুলিতে বিজিবি দিচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনি পুলিশ নামাচ্ছেন, তারা কি করবে এটাই আমার কাছে আসলে স্পষ্ট না। আপনার তো সংকটটা হচ্ছে গণপরিবহনের, সংকটটা হচ্ছে আপনার পরিচালনার জন্য আপনার ওই ক্যাপাসিটি নাই। তাহলে আপনাকে আসলে বিকল্প ভাবতে হবে। তাদেরকে যদি সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনা না দিতে পারেন, ওই সাপ্লাই বা যোগান যদি আমি না দিতে পারি, যেটা বললাম, তারা কিন্তু খুব ভালো মতনই জানে যে সড়কে আমার শত শত ঝুঁকি আছে। এই ঝুঁকিকে মাথা নিয়ে কিন্তু তারা যাচ্ছে, তারা জানে যেখানে ঝুঁকি আছে। আমি ট্রেনের ছাদে উঠছি, একই সাথে বৃষ্টি হচ্ছে, পিচ্ছিল, আমি যে কোনো সময় ছাদ থেকে পড়ে যেতে পারি। অতীতে এরকম ঘটনা ঘটেছে, ব্রিজের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে, তারপর তারা উঠছে, তার কাছে আর বিকল্প নাই। বা লঞ্চে আপনি হয়তো বা জানেন, ইতিমধ্যে আমরা দেখছি দুটো লঞ্চের মধ্যেও কিন্তু সংঘর্ষ হয়ে গেছে, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। আরিচা রোডে আপনি নিশ্চয়ই জানেন যে যাত্রীবাহী বাস আর হচ্ছে একটা অক্সিজেনবাহী লরি, তাদের মধ্যে সংঘর্ষ ইতিমধ্যে হয়ে গেছে। তার মানে কি, এটা হচ্ছে আসলে আমরা একটা উপসর্গ দেখছি, কিন্তু রুট কজটা হলো ওই যে আমি বললাম যে সংকটটা হচ্ছে আমার আসলে গণপরিবহনের সংকট। তাহলে আপনি যেটা বলছেন গণপরিবহন কিভাবে বাড়ানো যায় সেটা ভাবতে হবে। সে জায়গায় আমি ইতিমধ্যে আমাদের বর্তমান সরকারকে আমি কয়েকটা প্রস্তাবনা দিয়েছি, সেটা নিয়ে সরকারও ভাবছে। প্রথম যে প্রস্তাবনাটা হচ্ছে, দেখেন আমাদের সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, এমনকি আমাদের সশস্ত্র বাহিনী, তাদের পরিবহন পলে কিন্তু অনেক গণপরিবহন আছে, বাস আছে। এই কথাটা কিন্তু আমি কয়েকদিন আগে সাইদুর রহমান সাহেব ওনার সাথেও কিন্তু কথা বলছিলাম। উনি বলছেন যে এটাকে কিন্তু আমরা মানে এই সময়ের জন্য ব্যবহার করতে পারলাম না, এটাকে আমরা ক্যাপিটালাইজ করতে হবে। কারণ আমি বলছি যে আপনার মূল সংকট বা রুট কজ আপনাকে নির্ধারণ করতে হবে। সড়কে নামার পর আপনি কিভাবে কোনটা আনফিট, কোনটা রুট পারমিট নাই, এটা কি বাঁচানো সম্ভব? যেখানে লক্ষ লক্ষ যানবাহন নেমে গেছে, একদিকে মানুষের স্রোত, অন্যদিকে পশুবাহী যানবাহনের স্রোত, এই দুই স্রোত মানে জোয়ার চলছে, কিন্তু অন্য সময় জোয়ার আর ভাটা দেখি, এখন জোয়ার ভাটা না, দুই দিকে জোয়ার চলছে। তাহলে সেখানে আমি মনে করি প্রশাসন এখানে অসহায়, নিরুপায়। এটা কাগজে কথা বলে লাভ নাই, আপনাকে বিকল্প ভাবতে হবে। যেটা আমি বললাম এটা হতে পারে। একই সাথে আপনি রেলের যেটা বলছেন, দেখেন এখানে একটু আমি মনে করি একটু ধারণাগত একটা সমস্যা আছে। রেলের সম্প্রসারণ হয়েছে, রেলে বিনিয়োগ হয়েছে, কিন্তু রেলের পরিচালনার সক্ষমতা বাড়েনি, এটা বুঝতে হবে। রেলে লোকোমোটিভ বা ইঞ্জিনের একটা ব্যাপক সংকট আছে। কোচগুলি জরাজীর্ণ, মেয়াদ উত্তীর্ণ, বুড়ো হয়ে গেছে, আয়ুষ্কাল শেষ, সেটা দিয়ে জোড়াতালি দিয়ে স্বাভাবিক সময় তারা চলে। ঈদের সময় যে চাপ, এখন হাজার হাজার মানুষ সব ট্রেনের ছাদে উঠে গেছে, এই যে আসলে মোমেন্টাম, যে ওজন, এই জন্য তো আমরা দেখি ডিরেল হয়ে যাচ্ছে। কারণ আপনি নিচের যে জায়গাটা আছে অর্থাৎ ট্র্যাক, সেটাই তো আসলে দুর্বল, ব্রিটিশ আমলে ট্র্যাক বসে আছে। তাহলে এইখানে আমি একটা প্রস্তাবনা সম্প্রতি সরকারকে দিচ্ছি যে আমাদের প্রয়োজন বোধে, কারণ ঈদের এই সময় আপনাকে বুঝতে হবে, যারা আসলে প্রাইভেট সেক্টরে ব্যবসা করে, আমাদের গণপরিবহন, তারা তো হাজার হাজার বাস কিনে ফেলে রাখবে আর ঈদের সময় যোগান দিবে, এটা তো আসলে বাণিজ্যিক হবে না। এমনকি এটা কিন্তু সরকারের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। আপনি হাজার হাজার লোকোমোটিভ, কোচ কিনে ফেলে রাখবেন আর ঈদের সময় যোগান দেবে, হবে না। বিকল্প কি হতে পারে? আমাদের অতীতেও কিন্তু এরকম হয়েছে, প্রতিবেশী দেশ থেকে আপনি ব্রডগেজের কিছু ইঞ্জিন, কোচ ধার করে নিয়ে আসেন ঈদের এই চাপটা সামাল দেওয়ার জন্য। এটা সরকারকে আমি বলছি, আমি এটার কথা বলেছি, আমি কিছু গণমাধ্যমেও ইতিমধ্যে এটা আমি বারবার সামনে আনছি, কারণ আপনাকে বিকল্প ভাবতে হবে। কারণ আমি বললাম যে স্বাভাবিক সময় না, এটা একটা যুদ্ধক্ষেত্র। আপনার যদি ঢাল তলোয়ার না থাকে, শুধু মুখের কথা এখানে কাজ হবে না। যারা বাড়ি ফেরার, বুঝতে হবে এই কর্মজীবী মানুষগুলি কেউ ঢাকার স্থায়ী বাসিন্দা না। ঢাকায় যারা থাকে তারা শুধু জীবিকার জন্য থাকে। 95% মানুষ তারা শুধুমাত্র জীবিকার জন্য ঢাকায় আছে। ঈদের সময় তারা বাড়ি যাবে, যে কোনো মূল্যেই যাবে, শব্দটা কিন্তু যে কোনো মূল্যে। তার মানে আমি বললাম শত শত যে ঝুঁকি আছে তারপরে যাবে। তাহলে এই যে দুই ব্যবস্থাপনার কথা বলছি, তার সাথে সাথে কিছু ম্যানেজমেন্ট আমাদের মানে স্ট্র্যাটেজিগুলি ঠিক করতে হবে। যেটা বললাম পুরো বছর ধরে কালচারের বিষয়। কেন অটোরিকশা, সিএনজি আমার মহাসড়কে চলবে, যেখানে আমার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় নিষেধাজ্ঞা আছে? আপনি সারা বছর নিয়ন্ত্রণ করছেন না, আর আপনি ঈদের আগে আসলে বলেন মহাসড়কে ধীরগতির যানবাহন চলবে না। এটা কাজে লাগবে না, এটা হয় না। এটা হাট বাজার সারা বছর নিয়ন্ত্রণ করবেন না, আর ঈদের আগে বলবেন যে হাট বাজার আমি বসতে দিব না। এটা কি হয়? এটা এই জন্য বলছি, এটার কালচারের বিষয়, দরদের বিষয়। 365 দিন আপনার দরদ দিয়ে কাজ, ওই চর্চাটা করে আসতে হবে। এক্স্যাক্টলি, ওই অনুসরণ করতে হবে। যেমন আমি একটু সাইদুর রহমান সাহেবের কাছে যাই। আপনি শুনলেন যে ডক্টর জামান যেটা বলছিলেন, যে এই সময় একটা কিছু বিকল্প ভাবনা, যেমন প্রতিবেশী দেশ থেকে ভাড়া করে নিয়ে আসা ইত্যাদি, ইঞ্জিনগুলো ভাড়া করে নিয়ে আসা। আর একটা বিষয় সাইদুর ভাই, যে এই সময় কিন্তু
আপনার মোটরসাইকেলের সংখ্যাও কিন্তু অনেক বেড়ে যায় এবং মোটরসাইকেলের দুর্ঘটনাও অনেক ঘটে। আপনি প্রতি মাসে একটা করে প্রতিবেদন দেন এবং সেখানে আমরা দেখছি প্রতি মাসে আসলে মোটরসাইকেল দুর্ঘটনা কিন্তু একটা খুব বড় কারণ। এই সময় ঘটে এটা। তো এটা এই সাম্প্রতিক বছর অনেক ভয়াবহ হয়ে উঠেছে। আর এই সময় আমরা এই অনেক সময় রাতের ভ্রমণকে কিন্তু জ্যাম মুক্ত মনে করি। এটা কতটুকু আসলে বাস্তবসম্মত? না, মোটরসাইকেল তো দূরের যাত্রার জন্য নিরাপদ না, এটা গণপরিবহনের বিকল্পও না। মোটরসাইকেল মানুষ ব্যবহার করতে দুটো কারণে, একটা হলো যে অল্প বয়স্করা মোটরসাইকেল ব্যবহার করতে, প্রাপ্তবয়স্করাও ব্যবহার করতে, যেটা হলো যে গণপরিবহনের সহজ এবং সাশ্রয়ী না হওয়ার কারণে মানুষ মোটরসাইকেলে কিন্তু যাওয়ার চেষ্টা করছে এবং সেখানে একই মহাসড়কে বা একই সড়কে মোটরসাইকেল কখনো নিজে একটা মানে নিজের ত্রুটির কারণে ওভার স্পিডের কারণে আক্রান্ত হচ্ছে, অপরপক্ষে ভারী যানবাহনের চাপা ধাক্কায় মোটরসাইকেল আক্রান্ত হচ্ছে। আজকে যেটা নওগাঁতে হলো, বগুড়াতে হলো, খালামপুরে যে পিতা এবং কন্যা দুজনে মারা গেছে, তার স্ত্রী আহত হয়েছে। এরকম অসংখ্য ঘটনা ঘটছে মোটরসাইকেলে। তারা হয়তো সতর্কতার অবস্থাতে চালাচ্ছিল, কিন্তু পেছন থেকে একটা বাস তাদেরকে ধাক্কা দিয়েছে। এই যে দূরের যাত্রায় মোটরসাইকেল যাচ্ছে মানুষ, এটার জন্য শুধুমাত্র মোটরসাইকেল চালকদের দায়ী করলে হবে না। গণপরিবহন যদি সহজ এবং সাশ্রয়ী হয়, গণপরিবহন যদি অ্যাভেলেবল হয়ে যায়, তাহলে মানুষ এই ঝুঁকিগুলো নিবে না। যেহেতু এটা নাই, মানুষ ঝুঁকি দিয়ে গন্তব্য যাত্রা করছে, আপনজনের সাথে একটু আলোচনা যাত্রা করছে এবং মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে এবং অনেক মানুষ প্রাণ হচ্ছে। এত বড় একটা মোটরসাইকেল সবচেয়ে বেশি মানুষ প্রাণ হচ্ছে। অনেকগুলো কারণ আছে, কিন্তু ঈদ যাত্রায় এটি একটি কারণ যে গণপরিবহন সহজ এবং সাশ্রয়ী না থাকে। যেমন উনি যেটা বললেন সেটা হচ্ছে যে গণপরিবহনের সহজ এবং সাশ্রয়ী করে তোলা আর কি, যেটা কিন্তু এই সময়টাতে হচ্ছে না। তো এই আপনি কিছু প্রস্তাব দিয়েছেন, কিন্তু রেল তো একটা ব্যাপার, অন্যান্য বাহনগুলো যেমন ধরেন যে অনেক সময় কিন্তু এই সময়টাতে দ্বিগুণ ভাড়া বাড়িয়ে তোলে এবং তার একটা যুক্তিও দেখান মালিকেরা। তো এটা তো অনেকের পক্ষে আসলে সেটা হয়তো ওই সময় একটা ঈদের সময় তার কিছু বাড়তি ব্যয় আছে, এখানে যদি আরো দ্বিগুণ ব্যয় হয় সেটা অনেক সময় করতে পারেন না, বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু সুশাসনের একটা প্রশ্ন চলে আসছে। অবশ্যই দেখেন, আসলে সমস্যা তো আমি মনে করি বহুমাত্রিক। যেটা হলো, আমি যেটা বারবারই বলছি যে একটা রাজধানীতে 3 কোটি মানুষ থাকে এবং এই 2 ঈদে বের হবে, তার জন্য আমি 20 লেনের সড়ক বানিয়ে রাখবো, লক্ষ লক্ষ গণপরিবহন প্রস্তুত করে রাখবো, এটা আসলে বাস্তবসম্মত কিছু, এটা ভায়াবল না। আমি স্বল্পকালীন বা যেটা আসলে দ্রুত করা যায় এরকম কিছু পরামর্শ দিচ্ছি, এর বাইরেও কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনাও আমরা সরকারকে দিচ্ছি এবং ধীরে ধীরে হয়তো সেই জায়গায় আমাদের যেতেই হবে, কারণ আমরা আসলে একটা চক্করে পড়ে গেছি। আমি বলবো একই সমস্যা, এটা একটা বৃত্তের মধ্যে আমরা কিন্তু আটকে গেছি। আমরা দেখছি, যেমন আমি যে আপনার যেটা বলছিলাম যে বিভিন্ন প্রতিষ্ঠানের গণপরিবহনের কথা, আপনি শুনে খুশি হবেন, এই প্রথম বুয়েট থেকে কিন্তু আমরা একটা উদ্যোগ নিয়েছি। বুয়েটের যে আমাদের পরিবহন পুলে যে বাসগুলি আছে, সেই বাস দিয়ে আমরা ছাত্রদেরকে বিভিন্ন বিভাগে আজকে থেকে যাত্রা শুরু হয়েছে, পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তো অন্যান্য প্রতিষ্ঠান তারা এই সব সরকারের উপরে চাপিয়ে দিবেন। আমি যেটা বললাম যে সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আমাদের বিভিন্ন যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা তাদের পরিবহন যে বাস, তারা নিজ উদ্যোগে তো এই কাজটা করতে পারে, যাতে করে স্বল্প এবং নিম্ন আয়ের মানুষগুলি তখন গণপরিবহনটাকে অ্যাভেল করতে পারে। বুঝতে হবে যারা ধনী মানুষ, তারা যদি গণপরিবহনের টিকিট নাও পায়, তাদের কিন্তু ব্যক্তিগত গাড়ি আছে, তাদের বিকল্প আছে। এই যে নিম্ন আয়ের মানুষ, তাদের কোনো বিকল্প, এদের কোনো বিকল্প নাই। এদের বিকল্প হলো হয় আপনি যেটা বললাম বিভিন্ন পরিবহনের ছাদ, অথবা আপনার মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। তারা ভালো মতনই জানে তারা ঝুঁকি নিয়ে যাচ্ছে, কিন্তু পরিবারের টানে বা নারীর টানে বা শেকড়ের টানে যে কথা বলে তারা যাবে, এটা আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। তো সে জায়গায় যে মোটরসাইকেলের কথা হচ্ছে, গণপরিবহন, এখানে আরেকটা জিনিস আসলে আমরা অনেক সময় বলি না, একটা জিনিস বুঝতে হবে যে গণপরিবহনের সাথে সাথে আসলে সংকটটা আরেকটা জায়গায় অনেক বেশি। আন্তর্জাতিক মানদণ্ডে আমরা সবসময় বলি যে একটা ভারী যানবাহনের পিছনে আপনার 1.5 জন চালক থাকতে হবে, এটা স্ট্যান্ডার্ড। আপনি কাগজে বলতেছেন 5 ঘন্টা টানা চালানোর পর আপনি 30 মিনিট আপনাকে বিশ্রাম নিতে হবে, কিন্তু এই চালক তো আসলে 5 ঘন্টা নয়, সে তো 72 ঘন্টা স্টিয়ারিং এ বসে থাকতে হবে টানা। এটা আসলে ভুতুরে চালক ছাড়া সম্ভব না, এটা মানুষের পক্ষে সম্ভব না। তাহলে তারা 72 ঘন্টা থাকবে এই স্টিয়ারিং এর পিছনে, তাহলে কিভাবে থাকে? মাদক সেবন করে, তারা নিজেকে জাগ্রত রাখার জন্য নেশাগ্রস্ত হয়। এবং এটা একটা মারাত্মক দিক যে যখন আপনি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, আমাদের রিসার্চ তো বলছে যে আসলে বিশেষ করে ঢাকা শহরে যারা চালক আছে 50% কিন্তু আসলে মাদক ক্রিয়ার সাথে কোনো রকম ভাবে জড়িত, মাদক সেবন করছে তারা। দূরপাল্লার মধ্যে এই প্রবণতা আছে এবং এটা কিন্তু বাড়ছে। যেহেতু চালকের যে সংকটের কথা বলছি, অনেক সময় আমরা মোটা দাগে বলে ফেলি যে অধিক মুনাফার জন্য চালকরা দীর্ঘ সময় থাকছে, বিষয়টা তা না।
আমি মনে করি শুধু তাদের উপর এই দোষটা দিলে হবে না। চালকের যে সংকট আছে এটা বাস্তবতা, এটা আপনাকে মানতে হবে। কারণ সবাই তো যেতে যাচ্ছে বাড়িতে, আপনি এই সার্ভিসটা চালক ছাড়া পরিবহন কিভাবে চলবে? তাকে 72 ঘন্টা সড়কে থাকতেই হবে। তখন সে অনেক সময় এই যে বললাম মাদক সেবন করে সে সড়কে যখন চলছে, সমস্যাটা হয় তখন সড়কের কোনো ঝুঁকিকে আর ঝুঁকি মনে হয় না। আচ্ছা, এবং ঝুঁকিকে ঝুঁকি মনে না করা আসলে সবচেয়ে বড় ঝুঁকি, বড় সমস্যা সেটাই। এবং এই যে আমরা আজকে যে দুর্ঘটনা দেখলাম ট্রাক উল্টে পড়া, এবং অ্যাক্সিডেন্টটা হয়েছে কখন দেখেন ভোর 4:30টার সময়। একদম একদম এই সময় কিন্তু তন্দ্রার ভাবটা চলে আসে, এবং এই যে মাইক্রো স্লিপ আমরা বলি, মানে মাইক্রো সেকেন্ড আপনি চোখটা বন্ধ হবে, আপনি রাস্তার বাইরে একদম। তাহলে আমাদের এই যে আমি বললাম আমাদের যে প্রায় 3.5 লক্ষ আমরা বলি যে বাস এবং ট্রাক মিলে লরি মিলে 3.5 লক্ষ, সেখানে আন্তর্জাতিক মানদণ্ড যদি ধরেন, যদি সত্যি 5 ঘন্টার পরে 30 মিনিট বিশ্রামের কথা বলেন, যেটা সরকার অনেক সময় নির্দেশনা আসে, আপনার এই মুহূর্তে প্রায় 3 লক্ষ চালকের ঘাটতি আছে যদি ওই স্ট্যান্ডার্ডটা ফলো করেন। সত্যি আপনি রাতারাতি হয়তো বা গণপরিবহন কিনতে পারবেন যদি আপনার অর্থ থাকে, আপনি চালক কি রাতারাতি তৈরি করা সম্ভব? একটা ভারী যানবাহনের চালক যার হাতে 50 জন 52 জন যাত্রীর জীবন মরণ অনেকটাই নির্ভর করছে। এটা একটা মানে তাকে ট্রেনিং দেওয়া, তাকে ওই স্টিয়ারিং এ বসতে অনেক সময়ের ব্যাপার। আমরা তো এরকম কোনো উদ্যোগ দেখছি না। এই উদ্যোগ না নিয়ে আপনি শুধু কাগজে যদি লিখতে থাকেন যে 5 ঘন্টা চালানোর পর 30 মিনিট বিশ্রাম, এটা কাগজের কথা, এটা বাস্তবতা এবং কাগজের মধ্যে আমি বলি বিস্তর ফারাক। এইভাবে কাঠামোগত পরিবর্তন আসবে না। সড়কে অনেক জায়গায় এইভাবে আমি মনে করি কাঠামোগত আমাদের দুর্বলতা আছে, মৃত্যুর ফাঁদ হয়ে গেছে আমি বলবো। তো সেই জায়গাগুলিতে আসলে আপনি যদি দৃশ্যমান পরিবর্তন না আনতে পারেন, তাহলে আসলে ঈদ কেন্দ্রিক না, স্বাভাবিক সময় আমি যেটা বললাম দুর্ঘটনা হচ্ছে। একটা বিষয় যে ধরেন আমরা তো চালকের অনেক ক্ষেত্রে দোষ দিয়ে ফেলি, সেখানে কিছু কারণের কথা আপনি বললেন, কিন্তু এই যে সড়কের নকশা, ঝুঁকিপূর্ণ মোড় বা ইউটার্ন, লোকাল ট্রাফিক, এই জিনিসগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী। ডেফিনেটলি বিশেষ করে আমরা মহাসড়ক বলতেছি, মজার কথা, মহাসড়ক, সড়কের সর্বোচ্চ স্তর, হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, সেখানে গতির ঝড় উঠবে, এটাই স্বাভাবিক। অথচ আপনি অ্যাক্সিডেন্ট হলে বলতেছেন মাত্রাতিরিক্ত গতির কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কত মাত্রাতিরিক্ত? 120 110। আপনি দেখেন ভারতে তাদের এক্সপ্রেসওয়ে মহাসড়কের গতি শুরু হয় 130 থেকে। জার্মানি, আপনি জার্মানির ওদের এক্সপ্রেসওয়ে বা মহাসড়কে কোনো গতি নাই, আপনি 1000 কোটি টাকা খরচ করতেছেন গতি বাড়ানোর জন্য, আবার বলতেছেন গতিকেই দোষ দিচ্ছেন অ্যাক্সিডেন্ট হলে, যে গতি বেশি কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আসলে গতির কারণে অ্যাক্সিডেন্ট হয় না, অ্যাক্সিডেন্ট হয় মূলত গতির তারতম্যের জন্য। সেটাই, আপনি মোটরাইজ ট্রাফিক চলতেছে, আনমোটরাইজ চলতেছে, একদম ধীর গতি, আবার হলো দ্রুত গতি, মোটা চিকন পাতলা, অটো রিকশার 50 সংস্করণ সব সড়কে মহাসড়কে তুলে দিচ্ছেন। আবার এই যে আপনি নকশার কথা বলতেছেন, এটা একটা তামাশা। মহাসড়কগুলি যদি আমরা ঢাকা চিটং আমার লাইফলাইন বলি, এই মহাসড়কে যদি আপনি যান দেখবেন মহাসড়কে কিছুক্ষণ পর পর শাখা সড়ক, মানে আমার ফিডার রোড এসে মিশতেছে। আপনি মুখে বলতেছেন ধীরগতি যানবাহনকে আপনি মহাসড়ক করতে দিবেন না, আবার এই শাখা সড়ক দিয়ে পরিকল্পিতভাবে মহাসড়কে আপনি ধীরগতি যানবাহন তুলে দিচ্ছেন। এটা করতেছে রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট। আর এই যে আমরা যেটা শর্ট সার্কিট করে দিচ্ছি সব হলো এলজিডি রাস্তা। তাহলে আপনি এই যে নকশাগত ত্রুটি, এবং অনেক জায়গায় ইউটার্ন করেছেন, ইউটার্নের কোনো জ্যামিতিক নকশা, এটা ইঞ্জিনিয়ারিং নকশার মধ্যেই পড়ছে না, এবং অনেক সময় দেখবেন ডিভাইডার দিয়ে ফেলেছে। কিন্তু মহাসড়কে চলতে হলে আমরা জানি যে আমাদের রেস্টুরেন্ট থাকতে হবে, একটা যাত্রা বিরতি দিতে হয়, এক পাশে আছে হলো যাত্রা বিরতি, ওই পাশে নাই। তাহলে কি হয়, অপোজিট ডিরেকশন থেকে এসে দেখা যায় ঢুকে যাবে, উল্টা পথে এসে 2 কিলোমিটার যাওয়ার পর তারপরে তার আসল ডিরেকশন উঠে যাত্রা শুরু করে। এই যে উল্টা পথে অনেক সময় গণপরিবহন চলে আসতেছে। এই জন্য আপনি দেখবেন উন্নত শহরগুলিতে সব সময় দেখবেন ম্যাচিং স্টাইলে রেস্টুরেন্ট গুলো, একজন পার্টনার সে কি করে সড়কের দুই পাশে একই দেখতে একই দুইটা রেস্টুরেন্ট থাকে, যাতে করে আপনাকে রেস্টুরেন্টের কথা যখন বললেন, তাহলে আমি একটা বলি যে আমাদের কিন্তু অনেক পরিবহন মালিকের নিজস্ব রেস্টুরেন্ট আছে, এবং যেটা হয়, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, এখানে সাইদুর রহমান সাহেব আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তার রেস্টুরেন্টে বা ওই মালিকের সঙ্গে যুক্ত যে পরিবহনগুলো তাদের রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য বা বিরতি দেওয়ার জন্য এক ধরনের বাধ্যবাধকতা থাকে। এই বিষয়গুলো নিয়ে কি আপনারা কখনো কথা বলেছেন? আমরা বলছি যে মহাসড়ক যাত্রা বিরতির সময় যে রেস্টুরেন্ট গুলো থাকে, সেখানে অনেক পরিবহন মালিকেরও রেস্টুরেন্ট থাকে, এবং ওই পরিবহন মালিকদের সঙ্গে ওই রেস্টুরেন্টের একটা মানে যোগাযোগ থাকে যে আমার রেস্টুরেন্টে তুমি যাত্রা বিরতি দিবা, এই ধরনের বিষয়। তো এটার কিন্তু কোনো নিয়ম মানা হয় না। ধরেন
6 ঘন্টার বিরতি আমরা 2 ঘন্টা অন্তর অন্তত প্রত্যাশা করতে পারি, তা না করে 4 ঘন্টা 5 ঘন্টা ইত্যাদি হয়। তো সেটা, এবং আরেকটা জিনিস বললেন ডক্টর জামান যে বাম পাশে হয়তো থামতে হবে, কিন্তু বাম পাশে কোনো রেস্টুরেন্ট নাই, সে ঘুরে এসে আবার ডান পাশের ওই রেস্টুরেন্টে গিয়ে থামছে, তখন একটা সমস্যা তৈরি হয়। হ্যাঁ, এটা রেস্টুরেন্ট মালিকদের সাথে পরিবহন মালিকদের একটা যোগাযোগ থাকে এবং সেখানে কমিশনের একটা ব্যাপার থাকে। তো এটা একটা বাণিজ্যিক সম্পর্ক আছে, যার ফলে এটা কিছুটা অমানসম্মত এবং অনিয়মিত হয়। এটা তো দুর্ঘটনাকে কিছুটা ইনভাইট করে পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকার কারণে, প্রতিকূল থাকার কারণে। এটা একটা কারণ। আর আপনার অন্য কথাগুলো আমি বুঝতে পারছি না, কারণ খুব কথাগুলো ব্রোকেন আসছে। হ্যাঁ, এটা আমি সামগ্রিকভাবে একটা কথা বলি যে এই মুহূর্তে সেটা প্রশ্নতে আসে নাই। আর বলি সেটা হলো যে এই মুহূর্তে যদি সরকার মনে করে যে কয়েকটি পদক্ষেপ নিয়ে দুর্ঘটনা কমানো সম্ভব, তা কমাতে চায়, তাহলে সরকারকে অবশ্যই গণপরিবহন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সমূহকে জিরো টলারেন্সে যেতে হবে। চালকরা যাতে কোনোভাবে ওভার স্পিডিং এবং ওভার ডিউটি করতে না হয় সেটা দেখভাল করতে হবে। কোনোভাবে তাদেরকে আর ওভার ডিউটি করতে দেওয়া যাবে না। আর একটি বিষয় সেটা হলো যে সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয় সহ প্রতিষ্ঠান সহ সরকারের যে আর্মি, বিজেপি, র্যাব এবং আনসার, এই সমস্ত প্রতিষ্ঠানের যে বাসগুলো আছে তার একটা বড় অংশ সরকার যাত্রী পরিবহনে ব্যবহার করতে পারে। করলে পরে আমাদের যে মানসম্পন্ন যানবাহনের যে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো অনেকটাই পূরণ করা সম্ভব এবং দুর্ঘটনা অনেকাংশে নিয়ন্ত্রণ হয়ে যাবে। প্রায় 70% দুর্ঘটনা বন্ধ করা যাবে। আর মানুষকে এই সমস্ত যে ভালো যানবাহনে পরিবহন করলে মানুষ ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াত করবে না। দুর্ঘটনা অনেকাংশে 70% দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা এখনো সম্ভব। তো কালকে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে তার এই বাসগুলো পরিবহন করবে। আরেকটি ব্যাপার হলো যে যাত্রায় ঘরমুখী যাত্রাতেই কিন্তু দুর্ঘটনা ঘটে না, ফিরতি যাত্রায় দুর্ঘটনা বেশি ঘটে। তার অনেকগুলো কারণ আছে। এই এখন যদি সরকার সিদ্ধান্ত নেয় যে ফিরতি যাত্রায় সরকার আরো সময় আছে, সরকার হাতে প্রায় 7-8 দিন সময় আছে, সেই ফিরতি যাত্রায় সরকার তার প্রতিষ্ঠানের পরিবহন গুলো ব্যবহার করবে, তাহলে ফিরতি যাত্রায় যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো ঘটবে না। তার গত ঈদ যাত্রা মধ্যে কিন্তু ফিরতি যাত্রায় কিন্তু বাসটি হেঁটে উঠতে যায় পানিতে ডুবে গেল এবং 26 জন মানুষ একসাথে মারা গেল আর কি। তো এবারও প্রত্যেক ঈদেই দেখা যায় যে ফিরতি যাত্রায় বেশি মানুষ মারা যায়। সেটি কারণ হলো যে ফিরতি যাত্রায় মানুষ ধাপে ধাপে আসতে না, যেদিন অফিস খুলতে ঠিক তার আগের দিন একবার মানুষ খুলতে চায় এবং তখন এলোমেলো হয়ে যায়। এবং সরকারের যে পরিকল্পনা থাকে সেই পরিকল্পনাটি মূলত ঘরমুখী যাত্রায় থাকে, কিন্তু ফিরতি যাত্রায় সরকারের তেমন কোনো পরিকল্পনা থাকে না। আইন শৃঙ্খলা একদম ভিড়ে দেওয়া হয়ে যায়। মানুষের যখন ফেরে তখন যাওয়ার সময় যখন কিছু পয়সা করে হাতে থাকে, ফেরার সময় আর পয়সা করে হাতে থাকে না, তখন তারা অল্প পয়সায় যেন তেন ভাবে একদিনের মধ্যে ফেরার চেষ্টা করে এবং তখন বেশি পরিমাণে মানুষের প্রাণী ঘটে, বেশি পরিমাণে দুর্ঘটনা ঘটে। তো সরকার যেহেতু উদ্যোগ নেয় নাই ঘরমুখী যাত্রায় তার পরিবহন দিয়ে, সুতরাং এখন যদি সরকার মনে করে যে না ফিরতি যাত্রায় আমরা আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তার সবগুলো প্রতিষ্ঠানের সবগুলো বাসকে তারা ব্যবহার করবে, একটা বড় অংশ ব্যবহার করবে, তাহলে তার ফিরতি যাত্রায় দুর্ঘটনা কমানো সম্ভব, সামগ্রিকভাবে কমানো সম্ভব। সাইদুর রহমান, আপনাকে ধন্যবাদ। জামান, উনি যেটা বলছিলেন এই মুহূর্তে এটা হয়তো বা অত বেশি বাস্তবসম্মত কিনা আমি জানি না, যে এই যে এখন ছুটির মধ্যে সরকার আবার তার দপ্তরগুলোকে অ্যাক্টিভ করবে এবং ফিরতি যাত্রায় সেখানে দেবে, আমার মনে হচ্ছে না সেটা হয়তো বা। কিন্তু ফিরতি যাত্রার কথাটা যেটা সাইদুর রহমান সাহেব বললেন, আমরা শেষের দিকে চলে এসেছি। দেখেন, আমাদের যত আয়োজন যতটুকুই হোক তার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আয়োজন কিন্তু যাওয়া নিয়ে আসার কথাটা আমরা একদমই ভাবি না। আপনার কাছ থেকে সেইটার ব্যাপারে জানতে চাই, এবং আপনি সড়ক পরিবহন এবং সাধারণ মানুষের জন্য জরুরি 3টা পদক্ষেপ আশু গ্রহণ করার দরকার সে সম্পর্কে আমাদের। রাইট, আপনি যেটা বলছেন আসলে আমি শুরুতে যেটা বলছিলাম, আপনি তো আসলে চেষ্টা করছেন গায়ে গতরে কাজ করার। এই যে ঈদের আগে প্রায় 6-7 দিন ধরে যে যাত্রা, যারা এখন মাসিক পর্যায়ে আছে, আপনি দেখেন তাদের ঈদও নাই আমি বলবো, তারা অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু তারা তো মানুষ, তারা পরিশ্রান্ত হয়ে যাবে। তো এই মানুষগুলি ঈদের পরে দেখা যাবে যখন যারা ফিরতি পথে আসবে, ওই যে মনিটরিং বা নজরদারি ওইভাবে আর থাকবে না। তখন দেখা যায় যে গতির যে মাদকতা আমরা বলি, হ্যাঁ, বিশেষ করে মোটরসাইকেল গুলি যেভাবে আসলে যাত্রা শুরু করবে, যেহেতু আবার এই রাজধানীতে ফিরতে হবে, এবং মনিটরিং এ আমি বললাম কিছুটা ঢিলে ঢেলা, কারণ 7 দিন টানা পথে থেকে আসলে যে আমি আর্মির কথা বলছি, বিজিবি বা আমাদের প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সবাই আসলে পরিশ্রান্ত হয়ে যাবে, এটি স্বাভাবিক।
এই কারণে আমি বলবো যে আসলে আমাদের যেমন গণপরিবহনের ঘাটতির বিকল্প ভাবতে হবে, দীর্ঘমেয়াদী সরকারকে ভাবতে হবে আসলে ডিসেন্ট্রালাইজেশন। আমি এটা কোনো বিকল্প আসলে দেখি না। যদি আপনি স্থায়ী সমাধানের কথা আমাকে বলেন তাহলে আসলে এনাফ ইজ এনাফ আমি বলবো। এই শহর ভারাক্রান্ত, মানুষ দ্বারা ভারাক্রান্ত, এই বড় বড় অবকাঠামো দ্বারা ভারাক্রান্ত। আপনি বিনিয়োগটা এখন ঢাকা শহরে না করে জেলা বিভাগীয় শহরে করেন, মানুষকে যেন ঢাকায় না আসতে হয় কর্মসংস্থানের জন্য। তাহলে এই যে আমরা একটা চাপ দেখি ঈদের 2 মৌসুমে বা উৎসব পার্বণে, এইগুলো আর থাকবে না। তখন আপনার একটা ভারসাম্য তৈরি হবে। এখন আমরা আসলে ভারসাম্যহীনতায় ভুগছি। এটা আপনি কোনোভাবেই আপনি সমাধান খুঁজে পাবেন না, ওই শতভাগ সমাধান নাই, সবকিছু রাজধানী কেন্দ্রিক। তো ওই জায়গাটা কাজ করতে হবে। তবে এখন আমি যেটা বলবো এখানে বিশেষ করে ফিরতি পথে যারা মোটরসাইকেলে যাত্রী আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যেহেতু এটা কোরবানি ঈদ, দেখবেন যেখানে কোরবানি হবে, ফিরতি পথে আমরা সবসময় একটা প্রবণতা দেখি যে মাংস এবং এটা নিয়ে ক্যারি করা। অনেক সময় মোটরসাইকেল এমন ভাবে বাধা হয়, যেহেতু যাত্রী থাকে, আবার ওই ভারী জিনিসটাও থাকবে, মাংস থাকবে, তখন একটা আসলে ভারসাম্যহীনতায় মোটরসাইকেল পড়বে। মনে রাখতে হবে মোটরসাইকেলকে আমরা সবসময় বলি 4 চাকার বাহন থেকে 30 গুণ বেশি ঝুঁকিপূর্ণ। অবশ্যই 30 গুণ। কোন শহরে, উন্নত শহরে যাদের লেন আছে, মানুষ সচেতন, ড্রাইভিং লাইসেন্স সঠিক প্রক্রিয়া পায়, সড়কের একটা ব্যাকরণ আছে, সবাই লেন ডিসিপ্লিন মেনে চলে, আমার তো কিছুই নাই, তাহলে এটা 30 গুণ না, এটা 300 গুণ হতে পারে। সেটাই সত্যি। তাহলে আপনাকে ফিরতি পথে আমি বলবো যত ধরনের আপনার সেফটি গিয়ার আছে, হেলমেট, এলবো গার্ড, নি গার্ড, সঠিক জুতা পরা, এবং আমি যেটা বললাম মাংস হয়তো আপনি ক্যারি করবেন, কিন্তু এমন ভাবে নিবেন যেন মোটরসাইকেলটা আমার ভারসাম্যটা ঠিক থাকে। এবং একই সাথে বৃষ্টি হচ্ছে, স্লিপারি রোড, আপনাকে কশাস থাকতে হবে। যেটা আপনার প্রশ্ন একটা ছিল যে রাত্রিবেলায় অনেক সময় আমরা নিরাপদ মনে করি, কিন্তু আমাদের সড়কের বিভিন্ন জায়গায় দুর্ভাগ্যজনক আমি বলবো এই যে উন্নয়ন যন্ত্রণা, প্রসব বেদনা, এটা চলছে। হ্যাঁ, সৃষ্টিকর্তা জানে এটা কবে শেষ হবে। তো আমরা অনেক দুর্ঘটনা দেখেছি, আমরা সরাসরি চালককে দোষ দিয়ে ফেলি, কিন্তু ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখেছি এই যে একটা জায়গায় নির্মাণ কাজ চলছে, যে সতর্ক বার্তা দেওয়ার কথা, একটা কনস্ট্রাকশন জোনের যে নিরাপত্তা যেভাবে বেষ্টনী থাকার কথা কিছুই নাই, অর্থাৎ কর্তৃপক্ষ কোনো দায় এখানে নিবে না, অর্থাৎ সমস্ত দায় কিন্তু আমাদের। এটাই মনে রাখতে হবে। শত ঝুঁকি নিয়ে আপনি বাড়ি গেছেন, ঝুঁকি নিয়ে ফিরতে হবে। তো রাতের বেলায় না ফিরে আসলে দিনের বেলায় চেষ্টা করাটা উচিত। এবং যেটা বললাম, কনস্ট্রাকশন জোন যেখানে আছে আপনাকে সজাগ থাকতে হবে। আমরা গত পরশুদিন আমরা একটা দুর্ঘটনা দেখলাম এই হাতিরঝিলে, একটা স্পিড ব্রেকারের উপরে মার্কিং সঠিকভাবে না থাকাতে ছিল না, জার্নালিস্ট কিন্তু ধরতেই পারেনি যে মার্কিং আছে। তিনি, আমিও যত জানি, এখন আইসিইউতে আছেন। তাহলে ফিরতি পথে যেহেতু আপনার একটা তাড়া থাকে, ফিরতে হবে, কালকে থেকে অফিস, এবং সবাই কিন্তু চাইবে শেষ দিনে ফিরতে, যত বেশি দিন আত্মীয় স্বজনের সাথে থাকা যায়। তাহলে আপনাকে এই জায়গাগুলিতে আমি বলবো, যারা বিশেষ করে 2 চাকার বাহন মোটরসাইকেল নিয়ে ফিরবেন, তাদেরকে ভীষণভাবে সচেতন থাকতে হবে। এবং যত ধরনের নিরাপত্তা সামগ্রী আমি কথা বললাম, আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করেন, এবং অবশ্যই মোটরসাইকেল যেন ভারসাম্যহীন না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তবে আমি যেটা বললাম, আসলে আমাদের পলিসিগত আসলে পরিবর্তন লাগবে। তাছাড়া আপনি আসলে এইভাবে গায়ে গতরে আপনি যেভাবে চেষ্টা করছি ম্যানেজমেন্টের, এইভাবে আপনি আসলে ঠেকটা দিতে পারবেন না। শেষ পর্যায়ে যে আমি বললাম 105 ডিগ্রির পরে আপনি কিন্তু পেশেন্টকে আমরা দেখে কমায় চলে যায়। আমাদের সড়ক ব্যবস্থাপনা কিন্তু কমায় আছে। কেউ জানে না কখন কোথায় আপনি দুর্ঘটনার মধ্যে পড়ে নিহত বা আহত হবেন, কেউ জানে না। এটা আমি মনে করি আমরা একটা কমা স্টেটে কিন্তু চলে গেছি। এই চাপ এটা আর 105 ডিগ্রিতে নাই, 105 ডিগ্রি বেশি হয়ে গেছে। সো আপনাদেরকে ওইভাবেই আমাদের ব্যবস্থাপনাটা কিন্তু ভাবতে হবে। ডক্টর জামান, আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আমরা ডক্টর জামান এবং সাইদুর রহমানের কাছ থেকে এই বর্তমান সড়ক দুর্ঘটনা, ঈদ যাত্রায় নিরাপদ যাত্রা এবং দুর্ঘটনার কারণ, প্রতিকারের উপায় ইত্যাদি নিয়ে শুনলাম। এবং তারা কিছু দীর্ঘমেয়াদী প্রতিকারের ব্যবস্থার কথা বললেন, কিছু স্বল্পমেয়াদীর কথা বললেন। একটা প্রস্তাব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বিকেন্দ্রীকরণ, মানে ঢাকা শহরকে এত বেশি চাপের মধ্যে না রাখা। সেটা আসলে একটা বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত, এবং সেটা একদিনে অর্জন করাও হয়তো সম্ভব নয়। কিন্তু কিছু সাধারণ পরামর্শ দিলেন, যেমন হচ্ছে যে ঈদ যাত্রা তো এখনো শেষ হয়নি, আগামী দুদিন অন্তত চলবে, এবং তারপরে ফিরতি পথের যাত্রা সেটা যেন নিরাপদ হয়। বিশেষ করে যারা মোটরসাইকেলে ফিরবেন তাদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন ডক্টর জামান। আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করব, এবং আগামী 2 দিন অন্ততপক্ষে আমাদের সবার ঈদ যাত্রা ভালো হোক, আমরা আত্মীয় স্বজনের কাছে, প্রিয়জনের কাছে ভালোভাবে পৌঁছাই, এই প্রত্যাশা রেখে আপনাদেরকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।